যাক আমরা সবাই ভালো আছি, তোমরাও ভালো থাকো। আমরা এই দোয়াই সবসময় করি, আর তোমরাও দোয়া করবে আমাদের জন্য, আমরা যেন সবাই সুস্থ থাকি আর বাসায় থাকবো। যতদূর পারা যায় আমরা করোনা যেন বাসায় না আসতে পারে সেই জন্য আমরা সবসময় চেষ্টা করবো, ঠিক আছে? যাক আমরা তাহলে ক্লাস শুরু করি এখন। ওইদিন আমরা কিছু অংশ পড়েছিলাম যে সমসত্ব মিশ্রণ পর্যন্ত। আজকে আমরা বাকি অংশ তো শেষ হবে না, আরো বেশ কয়েকদিন সময় লাগবে। আমরা যতদূর পারা যায় আমরা চেষ্টা করব, ঠিক আছে? জি স্যার। আজকে আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর অনলাইন ক্লাসের দ্বিতীয় দিন। আমাদের বিষয় হলো কেমিস্ট্রি, সাবজেক্ট কোড বা বিষয় কোড 65913, প্রথম সেমিস্টার। আর ক্লাস নং হবে আমাদের আজকে 02, অর্থাৎ দ্বিতীয় ক্লাস আজকে তোমাদের, তাই না? আমরা শুরু করি তাহলে। ওইদিন আমরা মিশ্রণ পর্যন্ত পড়েছি, মিশ্রণের প্রকার, সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ, এই দুটো পড়েছি। আজকে আমরা দ্রবণ পড়ার চেষ্টা করি। তোমরা দেখো তো, এটা আমরা এর আগের দিনেও চিত্রে দেখেছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে লবণ, গ্লাসের মধ্যে পানি রাখা আছে, কাঁচের গ্লাসে, সেখানে লবণ চামচ দিয়ে তোমার কি দেওয়া হচ্ছে। পরবর্তীতে যদি নাড়ানি সহযোগে আমরা নাড়ানি অর্থাৎ চামচ দিয়ে নাড়ানি দেই, তাহলে দেখা যাবে লবণটা গলে যাবে, তাই তো? তাহলে এটা আমরা কি পড়েছিলাম আগের দিনে? সমসত্ব মিশ্রণ, লবণ পানির সমসত্ব মিশ্রণ। তাহলে এই সমসত্ব মিশ্রণটাকেই আমরা বলবো দ্রবণ। এখন দ্রবণের সংজ্ঞাটা আমরা একটু মডিফাই করার চেষ্টা করি। দ্রবণ কাকে বলা হয় জানা আছে কারো সংজ্ঞা? তোমাদের মধ্যে কেউ বলতে পারবে দ্রবণের সংজ্ঞা? বলতে পারবে না? তাহলে শুনো, আমরা শুনি। একটি নির্দিষ্ট তাপমাত্রা, এখানে কিন্তু তাপমাত্রা অবশ্যই একটা ডিপেন্ডেন্ট, কারণ তাপমাত্রা যদি কম বেশি হয় তাহলে দেখা যাবে যে কখনো বেশি দ্রবীভূত হচ্ছে, দ্রবের পরিমাণ বেশি হচ্ছে, কখনো কি কম হচ্ছে, অথচ দ্রাবকের পরিমাণ ফিক্সড। এখানে দ্রাবক আর দ্রব দুটো শব্দ আছে, আমরা একটু পরে জানবো। একটি নির্দিষ্ট তাপমাত্রা, এই জন্য সবসময় কথাটা উল্লেখ করতে হবে যে তাপমাত্রা এখানে অবশ্যই উল্লেখ থাকতে হবে। একটি নির্দিষ্ট তাপমাত্রা রাসায়নিক বিক্রিয়াহীন, তার মানে কি লবণ আর পানি এখানে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করবে না। যদি বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে আমাদের সেটা এই দ্রবণের মধ্যে পড়বে না বা দ্রবণ বলা যাবে না, তখন তো রাসায়নিক বিক্রিয়া হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়াহীন। তাহলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়াহীন 2 বা ততোধিক পদার্থের, এখানে পদার্থগুলো কি কি হতে পারে? কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। হ্যাঁ, তাহলে রাসায়নিক বিক্রিয়াহীন 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণই দ্রবণ। তার মানে এই সমসত্ব মিশ্রণটাকে আমরা দ্রবণ বলবো। শুধুমাত্র কন্ডিশন বলতে হবে, যা উপাদান পদার্থ সমূহের আপেক্ষিক পরিমাণ ধীরে ধীরে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন হতে পারে বা পরিবর্তন করা যেতে পারে, তাকেই দ্রবণ বলে। এখানে আপেক্ষিক পরিমাণ বলা হয়েছে কেন আমরা জেনে নেব। যেমন 1 লিটার পানিতে যদি আমরা ধরে নেই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 গ্রাম লবণ বা খাবার লবণ দ্রবীভূত হতে পারে। সর্বোচ্চ 200 গ্রামের যদি বেশি দেই আমরা, তাহলে কি ওই 1 লিটার পানিতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মনে করো 300 গ্রাম দিলাম, হতে পারে 300 গ্রাম দিলাম, তাহলে দ্রবীভূত হবে কি না? উত্তর বলো। 1 লিটার, আবার বলি, 1 লিটার পানিতে সর্বোচ্চ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 গ্রাম খাবার লবণ দ্রবীভূত হতে পারে। এখন প্রশ্ন হলো, আমি যদি 200 গ্রামের জায়গায় 300 গ্রাম নেই, তাহলে লবণটা দ্রবীভূত হবে কি না? না স্যার। না স্যার, হবে না। তাহলে তোমাকে যদি বলা হয় তুমি 50 গ্রাম চালের ভাত খেতে পারো, তোমাকে 100 গ্রাম চালের ভাত দেওয়া হয়েছে, তুমি খাবে কি না? না স্যার। খাবে না? কেন খাবে না? তুমি 50 গ্রাম তো খাবেই, 50 গ্রাম থেকে যাবে, কিন্তু 50 গ্রাম তো তুমি খেতে পারো। তাহলে কি বলা হচ্ছে, 300 গ্রাম লবণ দিয়েছি, তাহলে 200 গ্রাম দ্রবীভূত হবে, বাকি 100 গ্রাম দ্রবীভূত হবে না, নিচে তলানি আকারে পড়ে থাকবে। কথা কি বোঝা গেছে? পড়ে থাকবে। জি স্যার, অবশ্যই। হ্যাঁ, এটাই উত্তর, যে 200 গ্রাম দ্রবীভূত হতে পারে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার পানিতে। তাহলে 300 গ্রাম যদি দেওয়া হয়, 200 গ্রাম দ্রবীভূত হবে, বাকি 100 গ্রাম নিচে তলানি হিসেবে পড়ে থাকবে। তাহলে সর্বোচ্চ দ্রবীভূত হতে পারে 200। এখন 200 গ্রাম দ্রবীভূত হতে পারে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এখন যদি আমরা 100 গ্রাম নেই, তাহলে দ্রবীভূত হবে কিনা? অবশ্যই হবে।
যদি 50 গ্রাম নেওয়া হয় তাহলে দ্রবীভূত হবে কিনা? তাও হবে। এখন যদি 10 গ্রাম নেওয়া হয় 10 গ্রাম নেওয়া হয় তাও দ্রবীভূত হবে। তার মানে কি, এই যে লবণের পরিমাণটা আমরা পরিবর্তন করতে পারতেছি সেটাই হলো আপেক্ষিক পরিমাণ। কথা বোঝা গেছে? তাহলে এই আপেক্ষিক পরিমাণটা আমরা কম বেশি করতে পারতেছি। তাহলে একটা নির্দিষ্ট সীমা বলছে 0 থেকে 200 গ্রাম। 200 গ্রামের উপরে কিন্তু আর পরিবর্তন করা যাচ্ছে না, কারণ বলেই দেওয়া হয়েছে যে 200 গ্রাম দ্রবীভূত হতে পারে। তাহলে 200 গ্রামের উপরে যাবে না, কিন্তু 200 গ্রাম পর্যন্ত, 0 থেকে 200 গ্রাম পর্যন্ত আমরা যে কোনো পরিমাণে দ্রবীভূত করতে পারবো। তাহলে এটাই বলা হয়েছে উপাদান পদার্থ সমূহের আপেক্ষিক পরিমাণ ধীরে ধীরে একটি নির্দিষ্ট সীমা, এই যে নির্দিষ্ট সীমাটাই হলো 200 গ্রাম, নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন হতে পারে বা পরিবর্তন করা যেতে পারে, তাকেই বলা হয় তোমার কি দ্রবণ। আমরা দেখলাম একটু আগে ফিগারে যে লবণ পানির দ্রবণ আমরা দেখে নিয়েছি, তাই না? তাহলে এখন আমরা বাকি, তাহলে দ্রবণে কয়টা জিনিস দেখতে পাচ্ছি আমরা বলো তো? একটা হলো পানি, একটা পানি, আর একটা হলো তোমার কি খাবার লবণ। তাহলে কয়টা পদার্থ এখানে? দুইটা। তাহলে এখানে পানি বেশি না লবণ বেশি আছে? উত্তর দাও। শোনা যাচ্ছে কথা আমার? এখানে বললাম 200 গ্রাম লবণ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার পানিতে দ্রবীভূত হতে পারে। তাহলে 1 লিটার পানি বেশি না 200 গ্রাম লবণ বেশি? কোনটা বেশি পরিমাণ? পানি। পানি বেশি, তাহলে লবণটা হলো এখানে কম। তাহলে তাহলে এই দ্রবণে দুইটা জিনিস থাকতেছে। দ্রবণ সমান আমরা বলতে পারি তাহলে দ্রব প্লাস কি দ্রাবক। তাহলে একটা থাকতেছে কম আর একটা থাকতেছে কি বেশি। সুতরাং দ্রবণের মধ্যে যে পদার্থের পরিমাণ কম থাকে তাকে বলা হয় দ্রব, আর যে পদার্থের পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় কি দ্রাবক। বোঝা গেছে? তাহলে আমরা দ্রবণ সমান কি বলতে পারি? দ্রবণ সমান বলতে পারি দ্রব প্লাস দ্রাবক। একজন এখন বলো দেখি দ্রব কাকে বলে? দ্রব কাকে বলে একদম বলো। যেটা পানিতে মিশে যায়, যেটা পানিতে কম পরিমাণ থাকে। ওকে, পানি যদি মিশে না, যদি আমরা এখন যদি অন্য অ্যালকোহলে আমরা মনে করো অন্য আরেকটা পদার্থ নিলাম তাহলে সেটাও দ্রবীভূত হতে পারে। অ্যালকোহলের মধ্যে আমরা নিলাম মনে করো কার্বোহাইড্রেট, মানে সুগার, কার্বোহাইড্রেট মানে ইয়া নিছি, ধরো যে গ্লুকোজ, গ্লুকোজও কিন্তু অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত হতে পারে। তাহলে ওখানে তো পানি নাই, তাহলে অ্যালকোহল নিলাম। তাহলে যেখানে বেশি থাকতেছে দ্রবণের মধ্যে তরল পদার্থটা আর কঠিন পদার্থ থাকতেছে কি কম, তাহলে যে পদার্থের পরিমাণ বেশি থাকে তাকে বলছি আমরা দ্রাবক, আর যে পদার্থের পরিমাণ কম থাকে তাকে বলা কি দ্রব। কথা কি বোঝা গেছে না? তাহলে একদম বলো দেখি দ্রাবক কাকে বলে? বলো দ্রাবক কাকে বলে, বলতে পারবে? যেটার পরিমাণ সবচেয়ে বেশি থাকে, দ্রবণে যেটার পরিমাণ বেশি থাকে তাকে দ্রাবক বলে। থ্যাংক ইউ। আর দ্রব? দ্রব হচ্ছে দ্রবণে যেটার পরিমাণ কম থাকে তাকে দ্রব বলে। আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর আছে। কঠিন পদার্থ তরল হতে পারে। আমরা যদি মনে করো লেবু রস আমরা পানির মধ্যে দিলাম, তাহলে লেবু রস কম দেয় না পানি বেশি দেয়? লেবু রস কম। তাহলে লেবু রসটা কি তরল না কঠিন? লেবু রস তরল। তাহলে ওইখানে কিন্তু কঠিন পদার্থ বলা আছে না, সেজন্য বলা হয়েছে যে পদার্থের পরিমাণ দ্রবণে কম থাকে তাকে বলা হয় দ্রব, আর যেটা বেশি থাকে তাকে থ্যাংক ইউ। ওকে, তাহলে এখন দ্রাবকের সংজ্ঞাটা আমরা দেখি। দেখো নিচে দেওয়া আছে দ্রবণে যে পদার্থ বেশি পরিমাণে থাকে তাকে বলা হয় দ্রাবক। যেমন লবণ ও পানি দ্রবণে পানি বেশি থাকে, সুতরাং কিন্তু লবণ কম থাকে, তাই আমরা পানিকে এখানে বলবো আমরা দ্রাবক। বোঝা গেছে? তাহলে এই যেখানে আমরা দিয়ে দিছি লবণটা, এখানে লবণটা হবে লবণ পানির সমষ্টি মিশ্রণ, এটাই দ্রবণ আমরা বলেছি আগে। তাহলে লবণটা হচ্ছে দ্রব আর পানিটা হচ্ছে তোমার কি দ্রাবক। বোঝা গেছে? ওকে, যে দ্রবণের মধ্যে দ্রবের সঙ্গে আমরা আরেকটু মডিফাই না আরেকবার দেখে নিই। দ্রবণে যে পদার্থ কম পরিমাণে থাকে তাকে দ্রব বলে। যেমন লবণ ও পানি দ্রবণে পানি বেশি থাকে কিন্তু লবণ কম থাকে, তাই এখানে লবণটা হলো তোমার কি দ্রব, পানিটা হচ্ছে দ্রাবক আর লবণটা হচ্ছে কি তোমার দ্রব। এবার দ্রবণের প্রকারভেদ। দ্রবণের অনেকগুলো প্রকার আছে। দ্রব দ্রাবকের প্রকৃতির উপর ভিত্তি করে দ্রবণ কয়েক প্রকার হতে বেশ 7-8 প্রকারে আছে। আমরা দেখিনি একটা একটা করে। যেমন এখানে আমরা কি দেখলাম, লবণ আর পানির দ্রবণ, তাই না?
তাহলে লবণটা হলো কঠিন, তাহলে দ্রব কঠিন, দ্রাবক হলো তরল। লবণ পানির দ্রবণে দ্রব কঠিন, দ্রাবক তরল একটা প্রকার। এখানে আমরা দেখছি, এখন দেখো এখানে দেখা যাচ্ছে দুটোই তরল, দুটোই তরল এখানে। তাহলে এই তরলের মধ্যে ব্রোমিন একটা পদার্থ, তরল পদার্থ, আর দ্রাবকটা হলো তোমার কি পানি। তাহলে ব্রোমিনও তরল, পানিও তরল। তাহলে তরল পদার্থের মধ্যে তরল পদার্থের দ্রবণ, তার মানে কি দ্রব আর দ্রাবক দুটাই তরল। বুঝা গেছে? এখানে আমরা কোকা কোলা আমরা খাইনি, এরকম কেউ আছে? আছে মানে দুই একজন থাকতেও পারে, তাই না? যাক আমরা বলবো না। তাহলে কোকা কোলার মধ্যে কি কি উপাদান থাকে? প্রধানত দুইটা উপাদান থাকে। এই দুইটা উপাদান তোমাদের নাম জানা আছে? এখানে হাইড্রোস, তার মানে একটা মানে ওই কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, যেটাকে আমরা ওই যে গ্লুকোজ ফ্রুক্টোজ বলি, এই জাতীয় একটা পদার্থ থাকে। আর সবচেয়ে বেশি যেটা বেশি পরিমাণে থাকে সেটা হলো কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডকে প্রেসার বা চাপ প্রয়োগ করে তরল করা হয়েছে, সেটা কি পানির মধ্যে দ্রবণ করা হয়েছে। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস আর পানিটা হলো তোমার কি তরল। তাহলে কি হচ্ছে, তরল পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থের কি দ্রবণ। তাহলে গ্যাসীয় পদার্থের দ্রবণ হয়েছে কোথায়? তরল পদার্থের মধ্যে। তাহলে দ্রব গ্যাস, দ্রাবক তরল। আমরা এরপরটা দেখি, আরো দেখি। এখানে কি দেখা হয়েছে, প্যালাডিয়াম নামে একটা ধাতু আছে। কি ধাতুর নাম? প্যালাডিয়াম। এই গ্যাস, এটা হলো কঠিন পদার্থ। প্লাটিনাম একটা পদার্থ, প্যালাডিয়াম পয়জফলা আকার, লয়াকার, ডয়রিশি উন্তস্ত আকার ম, প্যালাডিয়াম। প্যালাডিয়াম, তাহলে এই প্যালাডিয়ামের প্রতীক হলো পিডি, প্যালাডিয়াম। ঠিক আছে? তাহলে এই প্যালাডিয়ামটা হলো ধাতু, মানে কঠিন পদার্থ, অথচ এই কঠিন পদার্থটা হাইড্রোজেন গ্যাস কি শোষণ করে। এই যে দেখো অনেকগুলো দেখা যাচ্ছে এখানে, এই যে এখানে দেখা যাচ্ছে ওই প্যালাডিয়াম ধাতুর অণুগুলোর মাঝে অনেকগুলো ফাঁক থাকে। এই ফাঁকের মধ্যে দেখা যাচ্ছে হাইড্রোজেন গ্যাসের অণু ঢুকে পড়ছে। এই যে হালকা ধরনের যে বর্ণগুলো, সেগুলো হলো তোমার কি হাইড্রোজেন গ্যাসের অণু, আর বড় বড় যেগুলো সেগুলো হচ্ছে তোমার কি প্যালাডিয়াম ধাতুর অণু। তাহলে এই বড় অণুর মধ্যে ছোট ছোট অণুগুলো, হাইড্রোজেন গ্যাসের অণুগুলো কি ঢুকে পড়ছে। তার মানে কি হচ্ছে, এখানে প্যালাডিয়াম ধাতুটা হলো কঠিন পদার্থ, আর হাইড্রোজেন গ্যাসটা হলো তোমার কি গ্যাসীয় পদার্থ। তাহলে দ্রব হলো গ্যাস, দ্রাবক হলো কঠিন। হ্যাঁ, এখানে দেখো কি দেখা যাচ্ছে, এখানে বলতো এটা আর একটু দেখো, সোনা আর মার্কারি ধাতুর মিশ্রণ। এখন মার্কারি ধাতুটা হলো তরল, আর সোনাটা হলো কঠিন। তাহলে দ্রব হচ্ছে তরল, মার্কারিটা কম থাকে, সোনা পরিমাণ বেশি থাকে। তাহলে মার্কারি ধাতুটা এখানে তরল, এটা হলো দ্রব, আর সোনাটা হলো তোমার কি কঠিন পদার্থ, তাহলে এটা হলো দ্রাবক। তার মানে দুই ধরনের হচ্ছে, একটা হলো তরল আর দ্রাবক হলো কঠিন। এখানে আবার দেখো ওইটারই আর একটা ফিগার, এই যে দ্রবীভূত হচ্ছে একটা জিআইএফ দেওয়া হয়েছে। ওই দেখো সোনাটা হলো বেশি লাল বর্ণের একটু দেখা যাচ্ছে, লাল তো না মানে গোল্ডেন কালার, আর ওই সাদাটা হলো তোমার কি মার্কারি। সোনা আর মার্কারি ধাতুর দ্রবণ হচ্ছে। ঠিক আছে, আরো কিছু চিত্র দেখি। এখানে দেখো কি দেখা যায়, নাইট্রোজেন আর হাইড্রোজেন একটা পাত্রের মধ্যে, এয়ারটাইট পাত্রের মধ্যে নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাসের মধ্যে কি একসাথে মিশ্রিত করা হয়েছে। এখানে নাইট্রোজেন গ্যাসটা বেশি আছে, হাইড্রোজেন গ্যাসটা কম আছে, আর পাত্রটার আয়তন হলো 15 লিটার। তাহলে এখানে দুইটা পদার্থই কিন্তু গ্যাস, হাইড্রোজেনও গ্যাস, নাইট্রোজেনও গ্যাস। তাহলে আমরা কি বলতে পারি, দ্রব আর দ্রাবক উভয় গ্যাস। তাহলে হাইড্রোজেন ও নাইট্রোজেন গ্যাসের একটা কি দ্রবণ। তাহলে গ্যাসীয় পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থের দ্রবণ, যেমন বাতাসের মধ্যে অনেকগুলো পদার্থ থাকে, তাই না? তাহলে বাতাসের মধ্যে সবচেয়ে কোন গ্যাস তোমার সবচেয়ে বেশি পরিমাণে আছে বলতো? নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাসের পরিমাণ প্রায় 78 ভাগ আয়তন হিসেবে, আর ভর হিসেবে প্রায় 71 ভাগ, তার মানে অনেক বেশি। তাহলে নাইট্রোজেন গ্যাসটা হলো দ্রাবক, আর অন্যান্য গ্যাস সবগুলো হলো তোমার কি দ্রব। এখানে বেলুনে দেখো বাতাসের দ্রবণ যেটা আমরা বলছি, তাহলে বাতাসের মধ্যে অনেকগুলো পদার্থ আছে, নাইট্রোজেনটা এখানে গ্যাস হবে দ্রাবক, আর অন্যান্য গ্যাসগুলো হলো তোমার কি দ্রব। এখানে বেলুন ভর্তি দেওয়া হয়েছে, দেখো বেলুনের মধ্যে গ্যাস ভরানো হয়েছে। তাহলে এখানে দ্রব গ্যাস, দ্রাবক গ্যাস, মানে সবগুলোই গ্যাসীয় পদার্থ, মানে এখানে সবগুলোই হলো গ্যাসীয় পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থের দ্রবণ, মানে সবগুলোই গ্যাস। আরো কিছু দেখো, এটা কি দেখেছো পিতলের কলসি? তাহলে এই পিতলের কলসিতে কি কি আছে?
তামা আর দস্তা, তামা আর জি। দস্তা দুটোই কিন্তু দস্তা। কঠিন পদার্থ। তামাও হলো কঠিন পদার্থ, দস্তাও হলো কঠিন পদার্থ। দস্তা তাহলে কঠিন। কঠিন পদার্থের মধ্যে কঠিন পদার্থের দ্রবণ। দেখো দ্রব কঠিন, দ্রাবক কঠিন। পিতলের কলস। এটা আমরা কি জানি? কাঁসার গ্লাস, তাই না? ওইটাই। এই কাঁসার গ্লাসে কি আছে? তামা আর দস্তা। হ্যাঁ, কাঁসা আমরা বলছি, পিতল তামা এখানে আর বলছি। দস্তা। তামা আর দস্তা দুটাই, এই সবগুলোই তামা দস্তা, এটাও একই রকম তামা দস্তা। ঠিক আছে? তাহলে এখানে সবগুলো হলো কঠিন পদার্থের মধ্যে কঠিন পদার্থের দ্রবণ। এইবার আমরা ইয়াগুলো দেখে নেই। দ্রব গ্যাস, দ্রাবক তরল, কোকা কোলা দ্রবণ, দ্রব গ্যাস ও দ্রাবক কঠিন, প্যালাডিয়াম ধাতুতে হাইড্রোজেন গ্যাসের দ্রবণ। যেগুলো উদাহরণগুলো দেখেছি আমরা, নামগুলো একটু দেখে নেই। প্রকার: দ্রব তরল, দ্রাবক কঠিন, গোল্ড ধাতুতে মার্কারির দ্রবণ। দ্রব ও দ্রাবক উভয় গ্যাস, যেমন বায়ু, এখানে বিভিন্ন গ্যাসের দ্রবণ থাকে, তার মানে অনেক পদার্থ থাকে। দ্রব ও দ্রাবক উভয় কঠিন, যেটা পিতল ও পিতলের তামা বস্তু ইত্যাদি দেখলাম আমরা, তাই না? এক নাম্বারটা একটু স্কিপ করা হয়েছে, পরে আসছে আর কি। দ্রব কঠিন, দ্রাবক তরল, কোনটা আমরা? লবণ আর পানি অথবা চিনি আর পানির মধ্যে দ্রবণ। তারপরে আরেকটা আছে দ্রব ও দ্রাবক উভয় তরল, যেমন ওই যে দেখলাম ব্রোমিনের মধ্যে জলীয় পদার্থ, অর্থাৎ তরল পদার্থ হলো পানি, ব্রোমিনও হলো তোমার কি তরল। তা ব্রোমিনটা কম থাকে, তার ব্রোমিনটা হলো এখানে দ্রব, আর পানিটা হলো তোমার কি দ্রাবক। তাহলে ওখানে দুইটাই তরল, তার তরল পদার্থের মধ্যে তরল পদার্থের দ্রবণ। এবার এই প্রকারের দ্রবণ প্রকারের পড়া শেষ। এখন আরো কিছু দ্রবণ আছে, দেখো। তাপমাত্রা ও গাঢ়ত্ব তথা দ্রব দ্রাবকের পরিমাণের উপর ভিত্তি করে দ্রবণকে আরো 3 ভাগে ভাগ করা হয়। এটা আমাদের ইম্পর্টেন্ট। এই 3 প্রকার দ্রবণ পড়ে নেই। তোমাদের জানা আছে কি দ্রবণগুলো কি কি? এই 3 প্রকার নাই, যে নেই। সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত, আরেকটা হলো অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত হবে, ঠিক আছে? এটা বানানটা একটু ভুল আছে, অতিপৃক্ত হয়েছে, অতিপৃক্ত হবে, পয়িকার হবে শুধু, মোটা ভুল হয়েছে, ঠিক আছে? এখন আমরা সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা পড়বো। সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা কারো জানা আছে? জানা নেই। আমরা জানি, আমি মনে করো 100 গ্রাম চালের ভাত খেতে পারি স্বাভাবিক অবস্থায়। তাহলে 100 গ্রাম চালের ভাত যদি আমি খেয়ে ফেলি, তাহলে আমার পেটে কি আর জায়গা থাকবে? খাবার থাকবে না। তাহলে আমার পেটে যে খাবার খেয়েছি, সেই পেটের অবস্থাকে বলা হবে কি? সম্পৃক্ত অবস্থা। আমার পেটের অবস্থাটাকে বলা হবে কি? সম্পৃক্ত অবস্থা। তার মানে কি? আমি সর্বোচ্চ স্বাভাবিক অবস্থায় 100 গ্রাম চালের ভাত খেতে পারি। তাহলে আমি 100 গ্রাম চালের ভাত খেয়েছি, তাহলে আমার অবস্থাটা আমি 100 গ্রাম চাল সম্পৃক্ত। এবার আসি আমরা অসম্পৃক্ত। তাহলে দেখা যাচ্ছে আমি 100 গ্রাম চালের ভাত খেতে পারি স্বাভাবিক অবস্থায়, খেয়েছি 50 গ্রাম চালের ভাত, তাহলে আমার পেটের অবস্থাটাকে বলা হবে কি? অসম্পৃক্ত। তারপরে এসে আমরা অতিপৃক্ত। মাঝে মাঝে দেখা যায় আমরা আত্মীয় স্বজনের বাসায় যাই, তাই না? তাহলে দেখা যাচ্ছে যাওয়ার পরে দেখা যায় যে খাওয়ার সময় কেউ কেউ দেখা যায় যে আত্মীয় স্বজন বাসায় গেলে আত্মীয় স্বজন একটু জোর করে বেশি খাওয়ায় দেয়, বলছে আরেকটু না একটু করে বেশি খেতে খেতে একটু বেশি খাওয়া হয়ে যায়। তাহলে আমি খেতে পারি 100 গ্রাম, 10 গ্রাম চালের ভাত অতিরিক্ত খেয়ে ফেলেছি, তাহলে আমার পেটের অবস্থাটাকে বলা হবে কি? অতিরিক্ত অবস্থা। এখন আমরা সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা বলি। যেহেতু দ্রবণ বলেছি, তাহলে অবশ্যই এখানে তাপমাত্রা নির্ভরশীল, তাপমাত্রা বলাই লাগবে। তাহলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে সর্বোচ্চ, মানে আমার পেটে সর্বোচ্চ 100 গ্রাম খেতে পারি, তাহলে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকার কথা, ততগুলি দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকলে, তার মানে আমার পেটে 100 গ্রাম চালের ভাত খেতে পারি, 100 গ্রাম চালের ভাত যদি আমি খাই, তাহলে সেই অবস্থাটাকে বলা হবে তোমার কি? সম্পৃক্ত অবস্থা। তাহলে সংজ্ঞাটা বলছি আমরা, একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকার কথা, ততগুলি দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকলে যে দ্রবণ হয় তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। হ্যাঁ, অর্থাৎ আচ্ছা, অর্থাৎ তোমরা একটু প্রশ্নগুলো উত্তর দিবা আর এমনি নরমালি পড়া যাবে। অর্থাৎ কোন দ্রবণে যদি এমন পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে যে আরো কিছু দ্রব্য যোগ করলে, ঘটা হবে না, যোগ করলে দ্রবীভূত হয় না, তার মানে কি 100 গ্রাম খেতে পারি আর খেতে পারতেছি না, তাহলে সেই অবস্থাকে বলা হবে কি? সম্পৃক্ত অবস্থা বা সম্পৃক্ত দ্রবণ। আমরা একটু ফিগার দেখবো সম্পৃক্ত দ্রবণে। দেখো তো, ইংরেজি হলো স্যাচুরেটেড সলিউশন, ফিগার 1।
এই ফিগার 1-এ কি দেখা যাচ্ছে, যেখানে এই যে লবণ দ্রবীভূত করা হচ্ছে, পরেরটাতে কমে গেছে, আর পরে ফিগার 3-এ দেখা যাচ্ছে আর দ্রবীভূত হচ্ছে না। তার মানে কি 100 গ্রামের মধ্যে 110 গ্রাম নিয়েছি, 10 গ্রাম আর দ্রবীভূত হচ্ছে না। তাহলে এই 10 গ্রাম নিচের তলানি হিসেবে তোমার কি জমা হয়ে আছে, ঠিক আছে? তাহলে এই 10 গ্রাম আর দ্রবীভূত হচ্ছে না, তার মানে 100 গ্রাম দ্রবীভূত হয়ে গেছে। তাহলে এই 100 গ্রাম দ্রবীভূত হওয়ার ফলে যে দ্রবণটা সৃষ্টি হলো তাকে বলা হবে তোমার কি সম্পৃক্ত দ্রবণ। দ্রবণ। এটা লবণ পানির সম্পৃক্ত দ্রবণ। এবারে শুনে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত কি বললাম, যে আমার পেটে 100 গ্রাম চালের ভাত খেতে পারি আমি, মানে খাই, নরমালি খাই স্বাভাবিক অবস্থায়, কিন্তু কোনো কারণবশত তরকারি ভালো হয়নি, তরকারি পছন্দ মতো না, তাই 50 গ্রাম চালের ভাত খেয়েছি, তাহলে আমার ওই অবস্থাটাকে বলা হবে কি অসম্পৃক্ত অবস্থা। তার মানে কি আমাকে যদি আরো দেওয়া হয় আমি আরো খেতে পারবো। কথা বোঝা গেছে? তাহলে সংজ্ঞাটা বলবো, একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকের সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা তার চেয়ে কম পরিমাণ দ্রবীভূত থাকলে যে দ্রবণ হয় তাকে অসম্পৃক্ত দ্রবণ বলে। তার মানে কি বোঝা গেল, আমার পেটে 100 গ্রাম আমরা খেতে পারি, কিন্তু কোনো কারণে আমরা কম খেয়েছি, এখন যদি আরো কিছু দেয়, ভালো তরকারি দিয়ে ভাত, তাহলে আমি আবার খেতে পারবো। তাহলে আমার পেটের অবস্থাটাকে বলা হবে কি অসম্পৃক্ত অবস্থা। তার মানে দ্রবণটাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ কোন দ্রবণে যদি এমন পরিমাণ দ্রবীভূত থাকে যে আরো দ্রব যোগ করলে দ্রবীভূত হয়, তাহলে সেই দ্রবণকে বলা হবে কি অসম্পৃক্ত দ্রবণ। তাহলে অতিপৃক্তটা কাকে বলবো আমরা, যে আমার খাওয়ার কথা 100 গ্রাম, আমি আরো 10 গ্রাম কোন কারণে খেয়ে ফেলেছি, বেশি খেতে, এইটাই হলো অতিপৃক্ত। সংজ্ঞা বলবো আমরা, একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকের সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা কোন কারণবশত, এখানে কিন্তু অবশ্যই একটা কজ যুক্ত আছে, কারণ, তার মানে কোন কারণ ছাড়া কখনোই বেশি দ্রবীভূত হবে না, কোন কারণবশত তার চেয়ে অধিক পরিমাণ দ্রবীভূত অবস্থায় থাকলে যে দ্রবণ হয় তাকে বলা হবে কি অতিপৃক্ত। তার মানে কি ওখানে আরো স্বাভাবিকের চেয়ে বেশি দ্রবীভূত অবস্থায় আছে। বুঝা গেছে? এখন প্রশ্ন একটা, 3টা টেস্ট টিউব নেওয়া হয়েছে, অসম্পৃক্তের উদাহরণ দেখো, এখানে নরমালি 100 গ্রাম দ্রবীভূত হতে পারে, কিন্তু দেওয়া হয়েছে 80 গ্রাম, 80 গ্রামের ফলে দ্রবীভূত হচ্ছে, এখানে আর নাই। এখন যদি আরো কিছু দেওয়া যায় আরো সে দ্রবীভূত হতে পারবে, তাহলে এই অবস্থাটাকে বলা হবে কি অসম্পৃক্ত অবস্থা বা অসম্পৃক্ত দ্রবণ। পরেরটাতে অতিপৃক্তটা দেখি, দেখো কোন কারণে বেশি পরিমাণ দ্রবীভূত অবস্থায় আছে, মানে এখানে কি কোন কারণ, এখানে কিন্তু অবশ্যই একটা সুপার স্যাচুরেটেড, তার মানে কি যা দ্রবীভূত হওয়ার কথা তার চেয়ে অধিক পরিমাণে দ্রবীভূত আছে, কোন কারণ কিন্তু এখানে অবশ্যই একটু উল্লেখ থাকতে হবে, কোন কারণে, কারণ না থাকলে মানে অতিরিক্ত দ্রবীভূত হবে না, তাহলে সেটাই হলো অতিপৃক্ত দ্রবণ। এখন প্রশ্ন হলো 3টা টেস্ট টিউব নেওয়া হয়েছে, 3টা টেস্ট টিউব নেওয়া হলো, 3টা টেস্ট টিউবের মধ্যে 3 রকমের দ্রবণ দেওয়া হয়েছে, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত আর একটা অতিপৃক্ত। প্রশ্ন হলো এখন আমরা কি করে আইডেন্টিফিকেশন করব যে কোনটা সম্পৃক্ত, কোনটা অসম্পৃক্ত, কোনটা অতিপৃক্ত, বলতে পারবে কি তোমরা? মনে করো লবণ আর পানি দ্রবণ করছি, 3টাতে আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে সম্পৃক্ত, অসম্পৃক্ত আর একটা অতিপৃক্ত। কি করে চিহ্নিত করতে পারি? কোনো লেখা নাই কিন্তু। প্রশ্ন বোঝা গেছে? আবার বলি আমি, একটা টেস্ট টিউবের মধ্যে এক প্রকারের দ্রবণ, আরেকটা টেস্ট টিউবে আরেক প্রকারের দ্রবণ, আরেকটা টেস্ট টিউবে আরেক প্রকারের দ্রবণ, 3 রকম দ্রবণ, একটাতে সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত, কিন্তু অতিপৃক্ত, কোন লেবেল লাগানো নাই টেস্ট টিউবের মধ্যে। আমাদের এখন চিহ্নিত করতে হবে কোনটা সম্পৃক্ত, কোনটা অসম্পৃক্ত, কোনটা অতিপৃক্ত। মনে করো ওই টেস্ট টিউবগুলোতে লবণ আর পানির দ্রবণ নেওয়া হয়েছে, চিহ্নিত করব আমরা কি করে কোনটা সম্পৃক্ত, কোনটা অসম্পৃক্ত আর কোনটা অতিপৃক্ত, বলা যাবে? যাবে? যদি না যায় তাহলে আমরা বলে দিই, যেহেতু আমরা প্রশ্নে বলে দিছি লবণ পানির দ্রবণ, তাহলে বাইরে থেকে লবণের 2 দানা আমরা হাতে নেব, হাতে নিয়ে প্রথম টেস্ট টিউবে দিয়ে যদি একটু ঝাঁকানো হয়, ঝাঁকানোর ফলে যদি দেখি লবণটা দ্রবীভূত হয়ে গেছে, তার মানে কি আমার পেটে 80 গ্রাম চালের ভাত খাওয়া ছিল, খেতে পারি 100 গ্রাম, তাহলে এখন যদি 2টা দানা দিচ্ছে তার মানে আমি খেয়ে ফেলেছি, তার মানে এই দ্রবণটাকে বলা হবে কি
অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ। আবার 2 থেকে 3 দানা আমরা আরেকটা টেস্ট টিউবে দিলাম, দেওয়ার ফলে ঝাঁকানো হলো। ঝাঁকানোর ফলে দেখতেছি নিচে যে দানা 3টা নিয়েছি 3টা দানাই তলানি হিসেবে পড়ে আছে। তার মানে কি ওখানে যতগুলো দ্রবীভূত থাকার কথা সবগুলোই দ্রবীভূত হয়ে গেছে আগেই, আর সে দ্রবীভূত করতে পারতেছে না। তাহলে এই অবস্থাটাকে বলা হয় তোমার কি সম্পৃক্ত। সম্পৃক্ত। আর অতিপৃক্ত 2 থেকে 3 দানা পরে টেস্ট টিউবে নিলাম, নিয়ে দেখতেছি ঝাঁকানোর ফলে 2-3 দানা নিয়েছিলাম আবার 6-7 দানা এখন হয়ে গেছে। তার মানে কি ওই যে কোনো কারণে যে দ্রবণ, হ্যাঁ ইয়েস, কোনো কারণে যে অতিরিক্ত গুলো দ্রবীভূত ছিল সেগুলো এখন তলানি হিসেবে চলে আসছে। তার মানে কি ওই বেশি যেগুলো খেয়েছিল ওগুলো এখন নিচে কঠিন অবস্থা প্রাপ্ত হয়ে গেছে। তার মানে কি ওগুলা দ্রবীভূত থাকতে পারতেছে না। বোঝা গেছে? তাহলে এই দ্রবণটাকে বলা হবে তোমার কি অতিপৃক্ত দ্রবণ। ইয়েস, তাহলে দ্রবণ আমরা শেষ করলাম। এখন আমরা পড়বো দ্রাব্যতা। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে পরীক্ষা আসে। দ্রাব্যতা, দ্রাব্যতা কাকে বলা হয় ধারণা আছে? ধারণা নাই, আমরা নতুন শব্দ পড়বো দ্রাব্যতা। কোন নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাব্য, 100 গ্রাম কিন্তু এখানে অবশ্যই হতে হবে, 100 গ্রামের বেশি হওয়া যাবে না, পরিমাণটা বলেই দেওয়া আছে 100 গ্রাম। তাহলে 100 গ্রাম নির্দিষ্ট কোন দ্রাবককে সম্পৃক্ত করতে কোন দ্রব্যের যে পরিমাণ প্রয়োজন হয়, দ্রব্যের সেই পরিমাণকে ওই তাপমাত্রায় দ্রব্যের কি বলা হয়? দ্রাব্যতা। তার মানে কি বোঝা গেল? মনে করো আমি 100 গ্রাম চালের ভাত খেতে পারি, ঠিক আছে তো? তাহলে এই 100 গ্রাম আমার পেটটার আয়তন মনে করলাম ধরো যে 1 লিটার, সাপোজ একটা ধরে নিলাম 1 লিটার আমার পেটে জায়গা টোটাল। এখন 100 গ্রাম ভাত গেলেই আমার ওই 1 লিটারটা সম্পৃক্ত হয়। তার মানে কি আর আমি খেতে পারি না। তাহলে এই 100 গ্রামটাই হবে আমার কি? দ্রাব্যতা। এখন আমরা আবার আসি, এখন ধরে নিলাম আমরা যে একটা বিকার নিয়েছি, বিকারের মধ্যে আমরা 100 গ্রাম দ্রাবক নিয়েছি। কি নিয়েছি? দ্রাবক, মানে 100 গ্রাম পানি নিয়েছি, ঠিক আছে? এই পানিটাতে লবণ দ্রবীভূত করব। এখন লবণ দ্রবীভূত করতে এই 100 গ্রাম পানিতে দ্রবীভূত করতে বা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যে পরিমাণ লবণ প্রয়োজন হবে ওই লবণের পরিমাণকেই বলা হবে তোমার কি? দ্রাব্যতা। তার মানে কি বোঝা গেল? সাপোজ মনে করলাম আমরা, সাপোজ কি মনে করলাম যে ওই 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে 20 গ্রাম লবণের প্রয়োজন হয়, খাবার লবণ। তাহলে এই 20 গ্রামই হবে তোমার কি? ওই খাবার লবণের কি? দ্রাব্যতা। বোঝা গেছে? এখানে অবশ্যই তাপমাত্রা অবশ্যই উল্লেখ করতে হবে, তাপমাত্রাটা বলে দিতে হবে। নির্দিষ্ট তাপমাত্রা ধরলাম, পরিবেশের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ধরে নেওয়া হবে। তাহলে আমরা সংজ্ঞাটা কি বললাম? কোন নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম নির্দিষ্ট কোন দ্রাবককে সম্পৃক্ত করতে কোন দ্রব্যের যে পরিমাণ প্রয়োজন হয় দ্রব্যের সেই পরিমাণকেই বলা হবে তোমার কি? ওই তাপমাত্রায় দ্রাব্যতা। এখানে গাণিতিক সমীকরণ আছে, আমরা দেখে নিই গাণিতিক সমীকরণটা। মনে করি টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন দ্রব্যের m গ্রাম কোন দ্রাবকে দ্রবীভূত হয়ে বড় হাতের মানে ক্যাপিটাল M গ্রাম সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। তাহলে আমরা জানি কি? জানি দ্রব্য প্লাস দ্রাবক সমান কি? দ্রবণ। আমরা দ্রবণটা এখানে বলেই দিয়েছি সম্পৃক্ত, তাই দেখেছি আমরা সম্পৃক্ত দ্রবণ। তাহলে আমরা কি লিখতে পারি? দ্রবের পরিমাণ কত? স্মল m, তাহলে m গ্রাম। আর দ্রাবক কিন্তু তাই, দ্রাবক কিন্তু বলে দেয় সম্পৃক্ত দ্রবণের পরিমাণ বলা হয়েছে ক্যাপিটাল M। তাহলে দ্রাবক সমান আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল M মাইনাস স্মল m, ব্র্যাকেট ক্লোজ। এখন আমাদের গাণিতিক সমীকরণটা কি হবে? ক্যাপিটাল M মাইনাস স্মল m এত গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করে কত গ্রাম দ্রব্য? স্মল m গ্রাম দ্রব্য। অতএব 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করে আমাদের এখানে গাণিতিক সমীকরণটা আমরা পরে বাদ দিচ্ছি, স্মল m বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m। তাহলে আমরা বলে দিচ্ছি দ্রাবকের পরিমাণ এখানে কত হবে? 100 গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করে স্মল m ভাগ ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু 100। তাহলে এই অংশটাই হবে তোমার কি? দ্রাব্যতা। অর্থাৎ দ্রাব্যতার সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি দ্রাব্যতার প্রতীক হলো S, সলিবিলিটি মানে দ্রাব্যতা। তাহলে এর সমান লিখতে পারি আমরা স্মল m ভাগ ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু হবে তোমার কত? 100। এটাই তোমার কি? দ্রাব্যতা। ওকে? জি স্যার।
এবার তোমরা উত্তর বলবা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে খাবার লবণের দ্রাব্যতা 36 বা 36, এটার অর্থ কি বা ব্যাখ্যা করো। তোমরা এখন বলো উত্তর। দ্রাব্যতা তো পড়লাম, তাই না, সংজ্ঞা পড়েছি, গাণিতিক সমীকরণ পড়েছি। এখন আমরা বলবো বা প্রশ্ন করলাম তোমাদের কাছে, উত্তর দাও। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে খাবার লবণের দ্রাব্যতা 36, এর অর্থ কি বা বলিতে কি বুঝো? একজন বলো দেখি, যে কেউ বলতে পারবে? বলতে পারবে না, তাহলে আমি বলে দিই। না পারলে রেসপন্স করবা, জি না স্যার পারবো না, তাহলে আমি বুঝবো যে তোমরা পারছো না, আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে আমরা উত্তর বলবো যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে খাবার লবণের 36 গ্রাম প্রয়োজন। কি বললাম? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে খাবার লবণের 36 গ্রাম প্রয়োজন। উত্তরটা আমরা দেখে নেবো এখন। উত্তরটা নিচে দেওয়া আছে, দেখো। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে খাবার লবণের দ্রাব্যতা 36 এর অর্থ হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে খাবার লবণের 36 গ্রাম প্রয়োজন। বুঝা গেছে? আমরা আজকে এই পর্যন্তই শেষ করি, সময় প্রায় শেষ, মোটামুটি 4-5 মিনিটের মধ্যে আছে, 5 মিনিট আমরা আজকে শেষ করি।